তো আর কথা নয়, আমি চলে যেতে চাই আমার হাতে থাকা সেই ভয়ঙ্কর মেইলটিতে। প্রিয় রাতুল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি নীরব আহমেদ, বাসা খানকা শরীফ, গাইবান্ধা। আজ আমি আপনার সাথে আমার মামার জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই, যা আজও আমাদের শিউরে তোলে। বলে রাখি রাতুল ভাই, আমার নানা বাড়ি বকশীগঞ্জ, জামালপুর। মামার সাথে ঘটা ঘটনাটি আমি মামার মুখে যেভাবে শুনেছিলাম ঠিক সেভাবেই লিখলাম। ঘটনাটি ঘটেছিল আমাদের জামালপুরের ব্রহ্মপুত্র নদের বুকে। আমি সেদিন মাছ ধরতে গিয়েছিলাম এবং মাছ ধরতে গিয়ে এমন এক অভিজ্ঞতা হয়েছে যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি গ্রামের ছেলে, মাছ ধরা আমার রক্তে মিশে আছে। শীতকালটা আমাদের অঞ্চলে মাছ ধরার জন্য সেরা। গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে যখন ব্রহ্মপুত্র নদের জল কিছুটা কমে আসে, সে সময় মাছেরা ডিম পাড়ার জন্য অপেক্ষাকৃত উষ্ণ স্থানে ভিড় করে। তখন আমি আর আমার দুই বন্ধু করিম এবং রহমত আমরা ঠিক করলাম এবার ব্রহ্মপুত্র নদের একদম মাঝখানে গিয়ে মাছ ধরব। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ তখন শান্ত, কিন্তু তার গভীরে লুকিয়েছিল অনেক রহস্য যা তখনও আমরা জানতাম না। যেদিনের কথা বলছি সেদিনটা ছিল অমাবস্যার রাত। আকাশ ছিল ঘন কালো, তারা চোখে পড়ছিল না। গ্রামের অনেকেই নিষেধ করত এত রাত্রেবেলা মাছ ধরতে যেতে। তো এত রাতে ব্রহ্মপুত্র নদীর গভীরে যেতে, বিশেষ করে অমাবস্যার রাতে, নাকি নদীতে অশরীরীর কার্যকলাপ বেড়ে যায়। কিন্তু আমরা তিন বন্ধু ছিলাম অনেক সাহসী। তো পুরনো দিনের একটা ভাঙা ডিঙি নৌকায় করে জাল, লণ্ঠন আর সামান্য কিছু খাবার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। নদীর পাড় থেকে প্রায় আধ ঘন্টা নৌকা বাইবার পর আমরা এমন একটা জায়গায় পৌঁছলাম যেখানে নদীর স্রোত বেশ শান্ত। এই জায়গাটায় আগে কেউ ব্যবহার করেনি মনে হচ্ছে, তাই আমাদের ধারণা ছিল এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে। এমন কিছু চিন্তা করতে করতেই জাল ফেলার পর কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা। লণ্ঠনের মৃদু আলোয় নদীর জল চিকচিক করছিল, চারপাশে পিনপতন নীরবতা, শুধু জলের ছলাৎ ছলাৎ শব্দ আর দু একটা শেয়ালের ডাক শোনা যাচ্ছিল দূর থেকে। হঠাৎ আমার ছিপটা সজোরে নড়ে উঠল। মনে হলো কোনো একটা বিশাল মাছ আটকে পড়েছে। আমি টানতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলাম। অনেক কষ্ট হচ্ছিল। যখন ছিপটা টেনে নৌকার কাছে আনলাম, আমার লণ্ঠনের আলোয় আমি যা দেখলাম তাতে আমাদের তিনজনেরই রক্ত হিম হয়ে গেল। মাছটা ছিল প্রায় 3 ফুট লম্বা, কিন্তু তার শরীরটা ছিল অদ্ভুত রকম কালচে আর অস্বাভাবিক রকমের পিচ্ছিল। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের বড় আর লালচে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল তার মুখটা, যা মাছের মুখের দাঁতের মতো ছিল না। একদম তার মুখে ছিল মানুষের মতো ছোট ছোট অসংখ্য ধারালো দাঁত। আমার জীবনেও এবং আমার বাবার জীবনেও এমন কোনো মাছ আমরা দেখিনি। রহমত ভয়ে ছিটকে গিয়েছিল আর করিমের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি কোনো মতে মাছটাকে ছিপ থেকে ছাড়িয়ে দ্রুত জলে ফেলে দিলাম। এরপরেই একটা তীব্র তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো জল থেকে, যেন কেউ যন্ত্রণায় চিৎকার করছে। আমরা চমকে উঠলাম, একে অপরের দিকে তাকাচ্ছি। করিম সে সময় বলল, এ নিশ্চয়ই কোনো অশুভ ইঙ্গিত, চল আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু আমরা তখনও ঘটনার গভীরতা বুঝতে পারিনি। আমরা নৌকা ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিতেই হঠাৎ করে চারপাশটা কেমন যেন ঘন কুয়াশার চাদরে নেমে এলো। কয়েক মুহূর্ত আগেও আকাশ মোটামুটি পরিষ্কার ছিল, অথচ এখন হাত বাড়ালেও নিজেদের হাতের তালু পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা। কুয়াশার সঙ্গে মিশে গিয়েছিল একটা বিশ্রী পচা গন্ধ। মনে হচ্ছিল যেন বহু পুরনো কোনো লাশ পচে যাচ্ছে। আমরা তিনজনই ভয়ে কাঁপছিলাম। নৌকা এক মুহূর্তও চলছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো একটা শক্তি আমাদের নৌকাকে পেছন থেকে টেনে ধরেছে। আমরা যতবারই বৈঠা বাইছিলাম, নৌকা তত দূরে সরে যাচ্ছিল। আমাদের মনে হলো যেন কুয়াশার ভেতর থেকে অসংখ্য নিচু স্বরের ফিসফিসানি ভেসে আসছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মনের ভুল, কিন্তু যত সময় অতিবাহিত থাকলো ফিসফিসানিটা তত স্পষ্ট হতে লাগলো। আমাদের মেরুদণ্ড পেয়ে একটা শীতল স্রোত নেমে যেতে লাগলো। মনে হলো শত শত মানুষ যেন একসঙ্গে কথা বলছে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝতে পারছিলাম না। শুধু একটা কথা বারবার কানে ভাসছিল,
তোমরা এসেছো? আমি লণ্ঠন উঁচিয়ে কুয়াশার ভেতরে দেখার চেষ্টা করলাম, কিন্তু কই, কোথাও কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ করে করিম চিৎকার দিয়ে উঠল, ওটা কি? আমরা তখন তাকিয়ে দেখলাম কুয়াশার ভেতরে দুটো লালচে চোখ আমাদের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। চোখগুলো যেন জ্বলন্ত কয়লার মতো জ্বলছিল। চোখের নিচে যেন স্পষ্ট একটা মুখের অবয়ব দেখা যাচ্ছিল, যা মানুষের মতো মনে হলো না। এরপরে বিকট একটা শব্দ, সেই হাসির শব্দ ভেসে এলো কুয়াশার ভেতর থেকে। সেই হাসির শব্দ শুনে মনে হচ্ছিল যেন নরক থেকে উঠে আসা কোনো দানব ভাসছে। আমরা তিনজনেই ভয়ে একাকার হয়ে গেলাম। আমাদের লণ্ঠনের আলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। যেই না আলোটা প্রায় নিভে এলো, তখনই আমাদের চারপাশে কুয়াশা যেন আরও ঘন এবং গুমট হয়ে উঠল। হঠাৎ করে জলের নিচ থেকে অসংখ্য হাত উঠে আসতে লাগলো। সেই হাতগুলো ছিল অস্বাভাবিক রকমের লম্বা, কালচে এবং নোংরা, যার আঙুলগুলো ছিল সরু এবং তীক্ষ্ণ, নখগুলো ছিল লম্বা এবং বিভৎস রকমের নোংরা। হাতগুলো যেন আমাদের নৌকাকে স্পর্শ করার জন্য মরিয়া হয়ে উঠছিল। আমরা প্রথমে ভয়ে জ্ঞান হারানোর উপক্রম। আল্লাহর রহমত আল্লাহ আল্লাহ করতে লাগলো, আর করিম চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করলো। আমি কিচ্ছু করতে পারছিলাম না, একেবারে পাথরের মতো জমে গিয়েছিলাম। এর কিছুক্ষণ পর হঠাৎ অনুভব করলাম একটা ঠান্ডা পিচ্ছিল হাত আমার পা স্পর্শ করেছে। আমি সজোরে লাথি মারলাম আমার হাতটা, আর সঙ্গে সঙ্গে হাতটা অদৃশ্য হয়ে গেল। এরপরেই নৌকাটা সজোরে দুলে উঠল। মনে হলো যেন শত শত অদৃশ্য শক্তি আমাদের নৌকাকে জলের নিচে টেনে নিতে চাইছে। তখনই আমি অনুভব করলাম আমার কাঁধে একটা বরফ ঠান্ডা শ্বাস ফেলছে কেউ। আমি ঘুরে তাকানোর সাহস পাচ্ছিলাম না। ক্রমাগত আমার পিঠে, আমার কাঁধে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে, এবং আমি ভয়ে ভয়ে ঘুরে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আমার ঠিক পেছনে বসে আছে এমন একটা অবয়ব। তার মুখটা ছিল ভয়ঙ্কর কঙ্কালসার, তার চোখ দুটো ছিল কঠোরগত এবং বিভৎস রকমের লালচে। তার চুলগুলো ছিল জলে ভেজা এবং কালো, আর তার মুখে ছিল সেই অস্বাভাবিক রকমের ধারালো দাঁত। তার ঠোঁট দুটো ফাঁক করে আমার দিকে এক অদ্ভুত হাসি দিল। সেই হাসির সাথে মিশেছিল জলের তীব্র দুর্গন্ধ। এই দৃশ্য দেখে আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু সে সময় আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। সেই অবয়বটি আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে উঠল, তুমি আমার জায়গায় বসেছ। আমার মনে হলো আমার শরীরের সব রক্ত জমে বরফ হয়ে গেছে। আমি জ্ঞান হারাতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই রহমত সজোরে বৈঠা দিয়ে সেই অবয়বটাকে আঘাত করল। অবয়বটা একটা তীক্ষ্ণ চিৎকার করে জলের মধ্যে পড়ে গেল এবং পড়ার সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে গেল। এরপর আমার কি হয়েছিল আমার মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমরা নদীর পাড়ে পড়ে আছি। ততক্ষণে ভোর হয়ে গেছে, সূর্য তখন সবই উকি দিচ্ছে। করিম আর রহমত আমার পাশে বসে আছে, তাদের চোখে মুখে চরম ভয় আর ক্লান্তি। তারা বলল, সেই অবয়বটা চলে যাওয়ার পর নৌকাটা হঠাৎ করে দ্রুত চলতে শুরু করলো এবং আমরা পাড়ে ভিড়ে আসতে সক্ষম হই। আমাদের তিনজনের শরীরেই ছিল অজস্র ছোট ছোট কালশিটে দাগ। আমার গলায় স্পষ্ট 5টা নীলচে আঙুলের ছাপ ছিল। সেই দিনের পর থেকে আমরা কেউ আর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যাইনি। সেই বিভীষিকাময় রাতের কথা মনে পড়লে আজও আমার ভয়ে বুক কুঁকড়ে ওঠে। রাতুল ভাই, আমি জানি না সেই অবয়বটা কি ছিল বা কেনই আমাদের ওপরে এমন করেছিল, কিন্তু আমি এতটুকু জানি ব্রহ্মপুত্র নদের সেই গভীর জলে আজও কিছু রহস্য লুকিয়ে আছে, যা মানুষের কল্পনারও অতীত। আজও যখন রাতে ঘুমাতে যাই, আমার মনে হয় যেন জলের নিচ থেকে অসংখ্য চোখ আর অসংখ্য হাত আমার দিকে ধেয়ে আসছে, আর সেই সাথে সেই বিকট হাসিটা যেন আমার কানে বারবার প্রতিধ্বনিত হয়। শ্রোতা বন্ধুরা, আমার এই গল্পটি শেয়ার করতে চাই যেন তারাও বুঝতে পারে যে প্রকৃতির বুকে এমনও কিছু শক্তি লুকিয়ে আছে যা আমরা এখনও উপলব্ধি করতে পারিনি। নীরব আহমেদ, খানকা শরীফ, গাইবান্ধা। ভয়ের শুরু এখানেই। বেশ চমৎকার একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন গাইবান্ধা খানকা শরীফ থেকে
নীরব আহমেদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার কাছে ঘটনাটি বেশ চমৎকার লেগেছে। আপনাদের কার কাছে কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে হলে অবশ্যই ফেসবুকে আমাদের লাইভে আপনি কমেন্ট করতে পারেন। ফেসবুক লাইভে আমরা আছি এই মুহূর্তে। ফেসবুক লাইভে আপনি আপনাদের মতামতগুলো জানাতে পারেন এবং এই ধরনের ঘটনা আপনি এর আগে কখনো শুনেছিলেন কিনা বা এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটেছিল কিনা সেগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো আমি আসলে আর কথা বাড়াতে চাই না, আমি অতিথির কাছে চলে যাব। তার আগে আমি আপনাদের কিছু কথাবার্তা আজকে পড়ে শোনাতে চাই। যেমন দেখতে পাচ্ছি আমাদের সাথে সবার শুরুতেই যুক্ত আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মানিক। এরপরে দেখতে পাচ্ছি উনি লিখেছেন গড়দিঘির সাথে মেঘ ডুমুরের বিল থেকে মানিক মৎস্য খামার থেকে শুনছি। আচ্ছা, মানিক মৎস্য খামার থেকে উনি শুনছেন। আমিনুল ইসলাম, আবদুল্লাহ আল মানিক, আচ্ছা দুজন মিলে শুনছেন আমাদেরকে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। লিখেছেন আমাদেরকে HM সাইফুল ইসলাম, লিখেছিলেন রাতুল ভাই শুরুতেই যুক্ত হয়ে গেলাম ঘোড়াবন্ধা থেকে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। অচেনা অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে ছিলেন রাহুল মিয়া, লিখেছেন হেই কেমন আছেন, অনেক ভালো আছি। আমাদেরকে লিখেছিলেন অচেনা অতিথি আবারও ভূতের গল্প শুনতে অনেক ভয় লাগে, আজকে সাহস করে শুনতে এলাম, জানি না কি হবে। আমাদের সাথেই থাকবেন লিখেছেন আমাদেরকে জান্নাত বাপ্পি, বরাবরের মতো উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে নরসিংদী থেকে। ও আরেকটি অ্যানাউন্স করতে চাই, যারা দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন তারা একটু সাড়া দেবেন প্লিজ। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে বলেছেন আরেকজন শ্রোতা, বাট ওনার নামটি আমি প্রনাউন্স করতে পারছি না কারণ অ্যারাবিক হরফে লেখা। লিখেছেন আমাদেরকে আরিফ হোসাইন, হাই রাতুল ভাই কেমন আছেন, অনেক ভালো আছি। লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান, উনি শুনছেন প্রফেসর কলোনি থেকে। বরকত ভাই লিখেছিলেন আসসালামু আলাইকুম রাতুল ভাই কেমন আছেন, প্রচণ্ড কাজের চাপেও আপনার ও ভূতবেলার ভালোবাসার টানে যুক্ত হয়ে গেলাম, শেষ পর্যন্ত সাথে আছি। বরকত ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান, প্রথম মেইলটা ভয়ের ছিল, অনেক ভয় লাগছে। ইফতেখার আহমেদ সীমান্ত লিখেছেন ভাইয়া কেমন আছেন, আমি আপনার নিউ ফ্রেন্ড, উনি আমাদেরকে খানকা শরীফ থেকে শুনছিলেন। ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সদর থেকে শুনছিলেন আমাদেরকে আজিজুল হক। আজিজুল হক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ আবদুল্লাহ আল মানিক, রাতুল ভাইয়ের শুরুতেই যুক্ত হয়ে গেলাম, আপনার অনুষ্ঠান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। মানিক মৎস্য খামারের নিস্তব্ধ নিরিবিলি অন্ধকার রাতে, ওনারা দুই বন্ধু মিলে শুনছেন। আমাদের সাথে সুরায়া জান্নাত পড়ি ছিলেন, অনেক ভয় পাচ্ছেন উনি জানিয়েছেন। আলিফ সরকার লিখেছেন ভয় লাগে। লিখেছিলেন আমাদেরকে আরিফ হোসেন, উনি তিনদহ আচ্ছা একটা কওমি হাফিজিয়া মাদ্রাসা থেকে শুনছেন। ফিরোজ কবির লিখেছিলেন আমাদেরকে আরও লিখেছিলেন অনেক ভয়ের ছিল ঘটনাটা, সুরায়া জান্নাত পড়ি লিখেছিলেন। সৌমিক ছিলেন আমাদের সাথে, উনি নতুন যুক্ত হয়েছেন, হালকা হালকা ভয় পাচ্ছেন উনি জানিয়েছেন। উষাদ হৃদয় ছিলেন আমাদের সাথে ছিলেন সাব্বির সরকার, ঢাকা আশুলিয়া থেকে আমাদেরকে হৃদয় শুনছেন, উনি শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। নয়ন সরকার ভাই লিখেছেন আশা করি ভালো আছেন, উনি ভৌতিক ঘটনা অবলম্বনে ভূতবেলার সাথে আছে, ঠিক রাত 11টা পর্যন্ত থাকবেন, উনি ইমেলটা ভয়ঙ্কর বলে জানিয়েছেন। আরও আমাদেরকে জানিয়েছেন সজীব মিয়া, উনি রামচন্দ্রপুর থেকে দেখছেন, ধন্যবাদ। রাতুল ভাই অনেক ভয় পেতে চাই, স্বপন আহমেদ লিখেছিলেন আমাদেরকে শহীদুল ইসলাম কেমন আছেন ভাইয়া, আমি মিম, আচ্ছা উনি ওনার বাবার অ্যাকাউন্ট থেকে SMS করেছেন মিম, অনেক ধন্যবাদ মিম যুক্ত হওয়ার জন্য। শহীদ মিয়া লিখেছেন গাইবান্ধা বাদিয়াখালী থেকে দেখছেন আমাদেরকে খন্দকার আশিক প্রিয়া লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সিদ্দিক আখন্দ লিখেছিলেন সেরা, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে হাফসাতুল হ্যাপি, হাই ভাই কেমন আছেন, কুড়িগ্রাম থেকে দেখছেন। কুড়িগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কুড়িগ্রামের যদি কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা, অথবা আপনার কুড়িগ্রাম জেলার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ভূত.সাটাবেলা@gmail.com এই মেইল অ্যাড্রেসে। যেহেতু কুড়িগ্রাম একটা নদীবিধৌত অঞ্চল, তো সেদিক থেকে যদি এই ধরনের ঘটনা থেকে থাকে, যেমন প্রথম ঘটনাটা জামালপুরের ঘটনাটা আপনাদেরকে পড়ে শোনালাম, সেটাও নদীকেন্দ্রিক একটা মাছ ধরা রিলেটেড একটা ঘটনা ছিল। তো আপনার কাছে যদি জানা এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ ঘটনাটি কার সঙ্গে ঘটেছে, কতদিন আগে ঘটেছে এবং সব কিছুর বিবরণ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। লিখেছেন আমাদেরকে প্রান্ত, এখন দেখছি ঢাকা থেকে, বাট বাড়ি গাইবান্ধা সদর থানায়। আমাদেরকে লিখেছিলেন কৌশিক সরকার, রাতুল ভাই কেমন আছেন, অনেকদিন পর যুক্ত হয়েছে, আমি ঘটনা দেব খুব তাড়াতাড়ি, অপেক্ষায় রইলাম। গোপালপুর থেকে যুক্ত হয়েছেন রেজাউল করিম, আমাদের সাথে প্রান্ত অপর ছিলেন। একজন ছিলেন বাধ্য হয়ে আইডি করলাম, ভাই আপনি বাধ্য হয়ে কমেন্ট করার কোনো দরকার ছিল না, আপনার নামটি জানাবেন। লিখেছেন আমাদেরকে
এস জে জাহিদ, সরি, এস জে জিহাদ হাসান জিএম ভাইয়া সুংসুংয়ের মোড় থেকে দেখছেন, উনি শেষ পর্যন্ত থাকবেন। শরীফুল ইসলাম লিখেছিলেন আমাদেরকে গাইবান্ধা সদর থেকে, উনি আজকে প্রথম শুনছেন। আজকে বেশ কিছু নতুন শ্রোতা আমরা পাচ্ছি। ভাই সাউন্ডটা ভয়ঙ্কর, সজীব মিয়া লিখেছিলেন আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আবির হোসেন ছিলেন তালুক জামিরা থেকে দেখছেন আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের সাথে ছিলেন। গোলেনুর বেগম ছিলেন আমাদের সাথে, আচ্ছা উনি এবং ওনার মেয়ে দুজন মিলে আমাদেরকে শুনছেন, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে স্বপন ভাই, আপনার ভয়েসে ঘটনা শুনতে ভয় লাগে।